বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক জিএনআইএনের সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রাজনীতিক ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমেই একটু আপনাদের দুজনের কাছ থেকেই বুঝতে চাই যে আপনারা কি মনে করছেন যে জুলাই সনদ যেটা 17 তারিখে স্বাক্ষরিত হবার কথা, সেটা নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। কালকেই দেখলাম আমরা দুপুরবেলা ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক করেছে সভাপতিতে, তারপরে আবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আহ্বানে একটা বৈঠক হয়েছে। সো অনিশ্চয়তা আমরা দেখছি যে কখনো কখনো কেটে যাচ্ছে, কিন্তু আবার নতুন করে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সো শেষ পর্যন্ত কি মনে হয় যে এই সনদ স্বাক্ষরিত হবে, বা স্বাক্ষরিত হলো যেভাবে হওয়া উচিত ছিল এত এক্সারসাইজের পরে, অথবা এক্সারসাইজটি অপ্রয়োজনীয় ছিল 3 মাস ধরে? এমনিতেই আমরা জানি যে 30টি নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু এই প্রক্রিয়ার বাইরে, যাদেরকে এই ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যে যুক্ত করা হয়নি। এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, বাকি দলগুলোর অফিসিয়ালি কোনো কার্যক্রম স্থগিত করা হয়নি। এবং শেষ পর্যন্ত এই যে দলগুলোর মধ্যে এখন যেই বিভাজন, মতবিরোধ, একটা হচ্ছে এটা স্বাক্ষর করা নিয়ে, তারপরে সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সমস্যা আমরা দেখতে পাচ্ছি, কিভাবে বাস্তবায়ন করা হবে। সো ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, কি দেখেন আপনি? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় সারোয়ার ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বেসিক্যালি আমার মনে হয় যে মূল সংকটের জায়গাটা তৈরি করছে জামাত ইসলাম এবং এনসিপি, নতুন দল এনসিপি। এই দুইটা দল শুরু থেকেই তাদের সমস্ত আচরণে, তাদের কর্মকাণ্ডে সব সময় মনে হয়েছে তারা নির্বাচনটা যে কোনো উপায়ে পেছাতে চায়। নির্বাচন পিছিয়ে তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে তাদের যে সুবিধা আদায়, সেটা নৈতিক বা অনৈতিক উভয় পদ্ধতিতে বাংলাদেশের রাজনীতিতে বা প্রশাসনে যেটা হয় সেটা করবার জন্য তারা আরও সময় দরকার বলে মনে করছে, এটা তাদের কার্যক্রমে মনে হয়। সেই কারণে নতুন নতুন বিষয় সামনে এনে জটিলতা তৈরি কিন্তু একের পর এক করেছে। বিএনপি একদম শুরু থেকেই নির্বাচনমুখী ছিল, নির্বাচন চেয়েছে। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের 2 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে বিএনপি নির্বাচন দাবি করেছে যথাশিগগির। 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, তারপর সেটা যত দ্রুত সম্ভব, তারপর ডিসেম্বর টাইমলাইন দিয়েছে। পরে যখন প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের নিয়ে লন্ডন বৈঠকে গেলেন এবং তিনি আশ্বস্ত করলেন যে নির্বাচন তিনি দেবেন, তবে সময় ফেব্রুয়ারি এরকম একটা ধারণা করলেন, তখন বিএনপি এই বিভাজন আরও যাতে না বাড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, তাই তাদের অবস্থানে অনড় না থাকে ফেব্রুয়ারি টাইমলাইন ধরে তারা মেনে নিল। কিন্তু এরপরে এই জামায়াত ইসলাম এবং এনসিপি দেখবেন যে এই একেবারে নাই ইস্যুকে ইস্যু করে সামনে নিয়ে আসে। যেমন নিম্নকক্ষে পিআরের বিষয়টা ঐকমত্য কমিশনের আলোচনার কোনো এজেন্ডাভুক্ত বিষয়ই ছিল না, সেখানে তারা ওইটাকে বড় করে সামনে এনে মাঠের কর্মসূচিতে চলে গেল। এবং তাও এখন যেটা করছে মানববন্ধন কয়েকদিন ধরে বা লিফলেট বিতরণ, এটা ধরেন গণসংযোগ কর্মসূচি, কিন্তু এর আগে যেটা করলো বিক্ষোভ থেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে, তার ফলে এটা সরকারের উপরে একটা চাপ প্রয়োগের প্রক্রিয়া। তো তারা যদি এই সরকার দুর্বল বলে তাদের উপর চাপ প্রয়োগ করে তারা যা চায় সেটা আদায় করতে চায়, তাহলে বিএনপি যেটা চায় না সেটা আদায় করে নিবে। তাহলে বিএনপিও প্রতিপক্ষ হিসেবে যদি মাঠের কর্মসূচি দেয় যে আমরা ওই সরকারের উপর চাপ প্রয়োগ করব যাতে ওই জামায়াতের অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে, তাহলে সেই কর্মসূচি পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি হতো, সহিংসত হতে পারত, দেশ অন্যদিকে চলে যেতে পারত। জামায়াত ইসলাম বিএনপিকে এইরকমভাবে মাঠে ইনভাইট করেছিল, কিন্তু আমার ধারণায় বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে যে বাংলাদেশে যাতে একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটে, সেই ধৈর্যের পরিচয় দিয়ে বিএনপি কোনো ওইরকম কর্মসূচিতে যায়নি। এরপরে এই বিভিন্ন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি অঙ্গীকার করছে যে তারা কত দিনের মধ্যে কিভাবে বাস্তবায়ন করবে, যেগুলো একমত হয়েছে সেগুলোর ব্যাপারে সবাই সই করবে।
কিন্তু এই দলগুলির একটা মনস্তাত্ত্বিক সংকট হচ্ছে তারা মনে প্রাণে ধরে নিয়েছে যে ক্ষমতায় বিএনপি আসবে। তো বিএনপি ক্ষমতায় আসলে এসে বিএনপি যাতে স্বাধীনভাবে দেশ চালাতে না পারে, তাদের আষ্টি পৃষ্টি কীভাবে বাধা যায় সেই জন্য নানান সাইজের নানান মাপের রশি তারা তেল মাখিয়েছে, গ্রিজ মাখিয়েছে, যে ধরতে হবে, তাদের বাঁধতে হবে। এই বাধার অপচেষ্টা বলেন বা চেষ্টা বলেন, সেটাকে ওভারকাম করার চেষ্টা বিএনপি করছে এবং ওরা বিএনপিকে বাঁধতে চাইছে। এই খেলাটা চলছে এতদিন ধরে। না হলে যদি বিএনপি যেটা অঙ্গীকার করছে, 91-র তুলনা দিয়ে বিএনপির প্রতি অবিশ্বাসকে এরা ছড়াচ্ছে, কিন্তু 91-র পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু এক না। ধরেন এই 30-34টা দল দাঁড়িয়ে এই অঙ্গীকারনামায় সই করছে এবং অঙ্গীকার করছে সনদে, সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানুষের হাতে হাতে এই সব রেকর্ড চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে। এই বিএনপি যদি 2 বছরের মধ্যে নির্বাচনের পরে যদি তারা মানুষের ভোটে রাষ্ট্র পরিচালনা আসে, তাহলে যে এটা বাস্তবায়ন করবে, অঙ্গীকার করলো, এটা না করলে তারা অঙ্গীকার ভঙ্গকারী হিসেবে জনধিকৃত হবে, প্রচার হবে এইভাবে। সুতরাং বিএনপি না চাইলেও অঙ্গীকার করলে সেটা বাস্তবায়ন না করে পারবে না। অথচ বিএনপির সেটা আস্থা না রেখে এরা নতুন করে আনলো গণভোট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, গণভোট ছাড়া এটা মানবেই না, সে গণভোটের প্রক্রিয়াও জটিল। 84টার মধ্যে কোনোটা সবাই একমত, কোনোটা আংশিক একমত, কোনোটা 5টা ধারা আছে এই থিমের সঙ্গে বিএনপি একমত, বা কোনো দল ধরেন ধারায় আপত্তি আছে, সেটাকে আপনি গণভোটে কিভাবে আনবেন? একটা জটিল প্রক্রিয়া। তারপরেও বিএনপি এই জটিলতা যাতে আরও না বাড়ে তার স্বার্থে নমনীয় হয়ে বলল ঠিক আছে গণভোট দেন, তবে গণভোটটা জাতীয় নির্বাচনের সঙ্গে দেন। কিন্তু এই জামায়াত ইসলাম এবং এনসিপি কি চাইছে যে গণভোটটা নভেম্বরে দিতে হবে। উদ্দেশ্য কি? বাংলাদেশে গণভোট এ পর্যন্ত 3টা গণভোটের ইতিহাস আছে, আপনি জানেন। 2টা প্রশাসনিক গণভোট, একটা সাংবিধানিক গণভোট। সেই গণভোট জিয়াউর রহমানের সময় 19 দফার পক্ষে হ্যাঁ বা না একটা গণভোট, এরশাদের সময় তার পক্ষে অনুমোদন হ্যাঁ বা না একটা গণভোট, 91 সালে দ্বাদশ সংশোধনী নিয়ে যে পার্লামেন্টারি সিস্টেমে ঢুকবে সেটা হ্যাঁ বা না একটা গণভোট। সেই গণভোট এক ধরনের হয়েছে, কিন্তু গণভোটের অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ কত শতাংশ পড়েছে বা না কত শতাংশ, সে নিয়েও নানা প্রশ্ন আছে। যেখানে একটা জাতীয় নির্বাচনে ভোটারদেরকে নানানভাবে বুঝিয়ে মোটিভেট করে, তাদের গাড়ি ভাড়া দিয়ে, এজেন্ট নিয়োগ করে বাড়ি বাড়ি থেকে ভোটার এনে তারপর ভোট দেওয়াতে হয় এই দেশে, এরকম করা হয়। সেখানে হেনা ভোটে মানুষের মধ্যে ধারণা কাজ করে আমি গেলেও যা, না গেলেও তাই, কি হবে আর, মানুষ হেনা ভোট দিতে যেতে চায় না। সেই অবস্থায় নভেম্বরে ভোটারদের কি করে কেন্দ্রে আনবে সেই হিসাব নাই। আর বিএনপি তো এই নভেম্বরে ইচ্ছুকই না, তার মানে বিএনপি সমর্থকরা আসবে না, আওয়ামী লীগ পতিত এবং তাদের জোটভুক্তরা তারা আসবে না, তাহলে এই গণভোটে যাবে কারা? সেই নির্বাচনটা জোর করে আদায় করার অর্থ হচ্ছে এই নির্বাচন করতে গিয়া এই জামায়াত ইসলাম বা এনসিপি বা যারা চায় তারা এমন একটা গোলযোগ করে এমন একটা ক্ষেত্র তৈরি করবে, তারা প্রশ্নবিদ্ধ করবে এই নির্বাচন কমিশনকে এবং এই সরকারকে যে তাদের অধীনে এই একটা গণভোটই সম্পন্ন করতে পারে না, জাতীয় নির্বাচন কি করবে? অতএব বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়নি, 4 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সব কিছুর মূলে দেখবেন সব ইকুয়েশন, কৌশল সব মিলিয়ে এই দলটির, বিশেষ করে জামায়াত ইসলামের একদম একতরফাভাবে ঘুরে ফিরে কৌশলে অবস্থান হচ্ছে নির্বাচন পেছানো। তারা মুখে বলছে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপত্তি নাই, কিন্তু এমন এমন শর্ত জুড়ে দিচ্ছে যে সেই শর্ত পালন করে নির্বাচন হওয়া সম্ভব নয়, আবার শর্ত পালন না করে নির্বাচন হতে দিবে না। এনসিপি কখনো কখনো একটু নমনীয় হয়, কখনো কখনো আবার কলিজা ছিঁড়ে একেবারে রাস্তায় ফেলে দিতে চায়, কখনো বলে শাপলা না থাকলে কমিশনই থাকবে না। কি আশ্চর্য কথা, যে জিনিস তালিকায় নাই সেই জিনিস তাদের দিতে বাধ্য করবে। এনসিপির ভয়েই তো আমার ধারণা নির্বাচন কমিশন শাপলাকে তালিকাভুক্ত করতে পারে নাই, কারণ শাপলাকে তালিকাভুক্ত করলে প্রথম দাবিদার হিসেবে, আবেদনকারী হিসেবে এই শাপলা দিতে হবে নাগরিক ঐক্যকে, আর নাগরিক ঐক্যকে যদি শাপলা দেয় তাহলে এনসিপি যেই পরিস্থিতি করবে, মানিজ্যত নিয়ে কেউ থাকতে পারতো না কমিশনের। সুতরাং তারা দেখেছে এই শাপলা অন্তর্ভুক্ত করা মানে আইনি জটিল তো এটা যাই থাক সেটা না হয় বিবেচনায় নিত, কিন্তু শাপলা অন্তর্ভুক্ত করলে অবধারিতভাবে এনসিপিকে দিতে হবে, না দিলে গোলযোগ তৈরি হবে, ওরা ঝামেলা করবে। তাইলে যে প্রাপ্য তাকে বঞ্চিত করে আরেকজনের কাছে নথি স্বীকার যদি মার্কআপ দিতে হয়, তাহলে প্রথম পরাজয় কিন্তু কমিশনের হয়ে যায়। তারা কৌশলগতভাবে, আমার ধারণা এনসিপির এই যে অনৈতিকভাবে বল প্রয়োগ, এই কারণেই এই প্রতীকটা তালিকাবদ্ধ শেষ পর্যন্ত করেনি। এখন তারা আবার বাধ্য করছে তালিকাভুক্ত করতে হবে এবং দিতে হবে মার্কা।
কীরকম যে একটা অনাচার, কীরকম যে অনৈতিক দাবি, অনৈতিক বল প্রয়োগের প্র্যাকটিসের মধ্যে যাচ্ছে, যাদের কাছে আমরা নতুন রাজনীতি আশা করেছিলাম, তারুণ্য নির্ভর রাজনীতি, যারা জীবন তুচ্ছ করে মাঠে নেমেছিল এই গণতন্ত্র উদ্ধারের জন্য, স্বৈরাচার ফ্যাসিবাদের পতনের জন্য, পতনের পরে রাজনৈতিক দল করে তাদের মধ্যে লোভ, তাদের মধ্যে নানা প্রাপ্তির হিসাব নিকাশ, অর্থ লোভ, পদের লোভ, নারীর লোভ, নানান রকমের লোভের মধ্যে পড়ে গেল এই তরুণ শক্তিটা, যাদের নিয়ে আমরা খুব আশাবাদী হয়ে তাকিয়েছিলাম। জামায়াত ইসলাম একদিকে ধর্ম নিয়ে অপব্যাখ্যা দেয়, একদিকে মন্দিরে গিয়ে বলে এই রোজা পূজা মুদ্রার এপিট ওপিট, আর একদিকে আবার হিন্দু শাখা খোলে, আর একদিকে লোগো চেঞ্জ করে, আর একদিকে আবার বলে আল্লাহর আইন কায়েম করবে। তা আল্লাহর আইন কায়েম করলে তাহলে আবার এইসব যেসব হচ্ছে সে কি করে হয়, এক গোজা মিল নিয়ে আগাচ্ছে। আর প্রতি কথায় বিএনপিকে কিভাবে মেলাইন করা যায়, তাদের ছোট করা যায়, অপদস্থ করা যায়। বিএনপির অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে, কিন্তু তারপরও একটা জিনিস উই মাস্ট অ্যাপ্রিসিয়েট, তারা গত কয়েকটা মাসে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, শুধুমাত্র সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবার স্বার্থে। ধন্যবাদ ব্যারিস্টার সরওয়ার হোসেন। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আমার বন্ধু সায়ন্ত সাকুয়াত। অ্যাকচুয়ালি আমিও জি9-এর একজন মেম্বার এবং অনেক দিন ধরে আমরা একসাথে মিটিং করেছি, আলোচনা করেছি, পর্যালোচনা করেছি কি করে বাংলাদেশি জাতীয়তাবাদকে সত্যিকারে সমুন্নত রাখা যায় দেশের কল্যাণে, জনকল্যাণে। সো যে কারণে আপনার এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটা আসলে আমি বলি বিপ্লব, পরিবর্তনের আকাঙ্ক্ষায় যখন একটা সরকার, আমি বিপ্লব বলি আমি এখনো বলি পরিবর্তনের আকাঙ্ক্ষায়। আপনারা যদি শর্ট ডেফিনেশনটা দেখেন আপনি গুগলে, এখনো যদি দেখেন, সমাজ অথবা রাষ্ট্রের পরিবর্তনের আকাঙ্ক্ষায় যখন একটা সরকারকে ফোর্সফুলি কিক আউট করা হয়, সেটাই বিপ্লব। এই ডেফিনেশন এইটা। এখন এটার ব্রড অথবা স্মল ইন্টারপ্রিটেশন থাকতে পারে। সো এখানে ক্লিয়ারলি পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল। শুরু হয়েছিল আপনার কোটা আন্দোলন দিয়ে, এবং পৃথিবীর যে কোনো অভ্যুত্থান ছোট্ট একটা ইস্যু দিয়ে শুরু হয়, আলটিমেটলি এটা। এবং আপনার এই প্রোগ্রামে 21 দিন আগে সেই আমরাই বলেছিলাম যে ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, এবং সেটা হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো কী ছিল? ব্রডলি এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যেখানে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, যেখানে এই লুটেরাতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, যেখানে ক্রনিক ক্যাপিটালিজম সৃষ্টি হবে না, ন্যায্যতা, গণতন্ত্র থাকবে, রুল অফ ল থাকবে। একটা সুযোগ আসছিল আবার এই 2024 সালে। এই সুযোগটা অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই এটাকে নষ্ট করে ফেলছে। তাদের পক্ষে আর কিছু সম্ভব না। তাহলে এখন এইটা পুরোটাই নির্ভর করবে আসলে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের মানটা কীরকম হবে, এবং সেই নির্বাচন পরবর্তী যারা সরকার গঠন করবে। এখানে বেসিক অনেক জায়গায় এখন তো নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট তো পরের কথা। এখন যে ঐকমত্যের যে প্রক্রিয়া সে যেখানে দাঁড়িয়েছে, এটা কি আপনি শেষ পর্যন্ত? ভাই, আমরা অনেকবার বলেছি ঐক্যমত হবে না। বাংলাদেশে আপনার 91 সালে 3 দলের একটা রূপরেখা হয়েছিল না, 3 জোটের, সেইখানে কি আপনার তারা এক থাকতে পেরেছে? এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই তার একটা হাদিসের মাধ্যমে বলে গেছে যে কোনো একটা ইস্যুতে আমার উম্মতরা কখনো এক হবে না। একজন থাকলে চুপচাপ, 2জন থাকলে আলোচনা, 3জন থাকলে ঝগড়া। এ তো বাঙালি চরিত্র। এ কোনোদিনও আপনার কাগজ আপনার হলফনামা দিয়ে এপিলেট ডিভিশনের রায়ে যদি নেয়, তারপর এখানে এক থাকবে না। যেখানে এক থাকা উচিত ছিল শান্তিপূর্ণ, সুষ্ঠু, পার্টিসিপেটরি ইলেকশন, জনগণ যাকে ম্যান্ডেট দেবে সে সরকার পরিচালনা করবে। সেইখানে যে রিফর্মসগুলো দরকার ছিল, বড় ধরনের 2টা রিফর্মস এখানে আসতে পারতো, যেটা রিফর্মসের তালিকাই নাই। এখানে যারা এই রিফর্মস কমিশন অথবা যে পার্টিসিপেট করছে তারা অনেক জিনিস তাদের সম্বন্ধে মানে তাদের আইডিয়া নাই যে এই ন্যায্যতা কেন দরকার, সুশাসন কেন দরকার। এখানে অনেকে তার ব্যক্তিগত স্বার্থ দেখার জন্য যায়, তার পয়েন্ট দিচ্ছে। আমি ছোট্ট 2টা ইস্যু বলি। বড় ধরনের একটা রিফর্মস হতে পারতো। পিআরের তো প্রশ্নই ওঠে না। পিআর বাংলাদেশে পিআর ইজ নট রেডি, পিআর হবে না। তাহলে কি হতে পারতো? 51% ভোট না পালে গণভোট না, দ্বিতীয়বার ভোট হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, যে আপনি রাষ্ট্র পরিচালনা করতে হলে 51% ভোট দরকার। তাহলে 51% ভোট হতে পারতো যে ক্লোজ কম্পিটিং 2টা পার্টি পরবর্তী আবার নির্বাচন করবে। প্রথম নির্বাচনে যদি 51% ভোট কেউ না পায়, আপনার 38%, 39% ভোট নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে। সো পিআর হবে না। এই সাথে বলি,
উচ্চ কক্ষে যে পিয়ার, আজকে পত্রিকা আসছে, উচ্চ কক্ষে যদি পিয়ার হয় তাহলে পিয়ারের প্রয়োজন নাই। উচ্চ কক্ষের কনসেপ্টটা হলো জাতীয় স্বার্থে, জনস্বার্থে যারা কাজ করে, জাতীয়ভাবে ভূমিকা রেখেছে, এই ধরনের লোককে সেইখানে আনা, যাতে তারা জনস্বার্থের বিপক্ষে যদি নিম্নকক্ষ যদি কাজ করে, যেমন আমরা মনে করি যে এই এমপিদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি, এটা জনস্বার্থের সাথে যায় না। এই ধরনের বিলকে তারা ফাইন টিউনিং করবে। মনে করেন নিম্নকক্ষ দুর্বৃত্তিত হয়, কথার কথা যে আওয়ামী লীগের যে এই যে 290 জন হয়ে গেছে কথার, এখানে এমন লোক আছে, উদাহরণ দিয়ে বলি, মনে করেন শেখ সেলিম যা চায় সেটা করতে পারে, ভয় দেয়, সন্ত্রাসী অথবা পারিবারিক চাপ সৃষ্টি করে, এরকম অনেক উদাহরণ আছে। এদেরকে থামাবার জন্য দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে উচ্চকক্ষ। ব্রিটেনে উচ্চকক্ষে কারা আসে? হাউস অফ লর্ডস, যারা জাতীয়ভাবে ভূমিকা রাখে এবং জাতীয়ভাবে কন্ট্রিবিউট করতে পারে, এই ধরনের লোক আপনার উচ্চকক্ষে আসে। তাহলে উচ্চকক্ষ কিভাবে নির্ধারিত হবে সেইটা সম্বন্ধে একটা প্রসিজিওরে যেতে হবে। এখানে পিয়ার হলে তখন কে কার লোক প্রোভাইড করবে? তোমাকে নিম্নকক্ষে দিতে পারিনি, তোমাকে আমি উচ্চকক্ষে দিলাম। ইট উইল নট প্রডিউস এনিথিং হোয়াট এ হায়ার চেম্বার নিড টু বি ডান। একটা হায়ার চেম্বার যে উদ্দেশ্যে গঠন করা হয়, এবং হায়ার চেম্বারে আরেকটা ধারণা হয় যে আপনার প্রাদেশিক সরকার যেখানে থাকে সেইখানে, পাকিস্তানে উচ্চকক্ষ আছে, ইন্ডিয়াতে আছে। সো এই উচ্চকক্ষে যদি আপনার পিয়ার হয় তাহলে এই পিয়ারের প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। এটা নিয়ে একটা ডিবেট হতে পারে। আর একটা বড় রিফর্মস দরকার ছিল সশস্ত্র বাহিনীতে, যে ডিজিএফআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে কি করবে না। ডিজিএফআই কার আন্ডারে? ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে। ডিফেন্স মিনিস্টার বাংলাদেশে আলাদাভাবে নিয়োগ হয় না, তাহলে ডিফেন্স মিনিস্ট্রি কে থাকে? প্রধানমন্ত্রী। তার মানে এই ডিজিএফআইতে আমি ব্যক্তিগতভাবে জানি না, অনেকে কিন্তু তাদেরকে দিয়ে যে কাজ করানো হয় সেই কাজ তারা করতে চায় না, বাধ্য হয়ে। কিছু উচ্চাকাঙ্ক্ষী আছে তারা এগুলো করে। এইটি নিয়ে তো কোনো আলোচনা হয়নি। আজকে আপনার ন্যাশনাল প্রতিষ্ঠান যেগুলো এনএসআই, ডিজিএফআই কীভাবে পরিচালিত হবে, এইগুলো নিয়ে তো কোনো আলোচনাই হয় নাই। তো এখন পরবর্তী সরকার এসে যদি আবার ডিজিএফআইকে পলিটিক্যালি ব্যবহার করে তাহলে তো একই রেজাল্ট হবে। তাহলে জাতীয় স্বার্থে এই জিনিসগুলো বড় করে আলোচনা করা উচিত ছিল, সেই জায়গাটায় কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নাই। এখন আপনি মনে করেন যে বিএনপি 31 দফা ঘোষণা করছে, 31 দফা মডিফাই করা, এটাকে আরও সংযোজন করার সুযোগ রয়েছে, আরও অনেক ভালো ভালো পয়েন্ট বাদ রয়ে গেছে। কিন্তু বসে এই জামাত, কালকে তাহের সাহেব কি বললো, তার কাছে তথ্য আছে। আমি অন্যটা এটা তো একটা ইন্টারেস্টিং কথা যে ধরেন এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে বিএনপি আগে প্রশ্ন তুলেছে, যদিও আবার বিএনপি যাদের নিয়ে প্রশ্ন তুলেছে, যাদেরকে বাদ দিতে হবে, তাদের সঙ্গে আবার বৈঠকও করেছে লন্ডন এবং ঢাকায়। এনসিপি অনেকদিন ধরেই নানা রকমের প্রশ্ন তুলছে তারা, এবং সেফ এক্সিট নিয়ে গত কয়েকদিন ধরে এনসিপির নাহিদ ইসলামের কথার প্রেক্ষিতে বিতর্ক চলছে। দুদিন আগে জামাত, আপনি যেটা উল্লেখ করছিলেন, মিস্টার তাহের বলছেন যে তাদের কাছে কল রেকর্ড পর্যন্ত আছে যে উপদেষ্টারা কী ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। ওদিকে আবার বিএনপি বলছে যে এরা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করছেন এবং এদের বিরুদ্ধে তা বিএনপির অনেক রকমের অভিযোগ। তো এরকম একটা সরকার কিভাবে একটা নির্বাচন করবে? এটা তো আমাদের, নাকি সবাই খারাপ বলছে তার মানে সে ভালো? না, এই পয়েন্টগুলো তো আপনি অন্যদিকে রাখেন। প্রথম পয়েন্ট হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। যাদেরকে যে আপনি নির্বাচন করাবেন, প্রশাসন এবং পুলিশ, সেনাবাহিনী তো মাঠে আছে, তাদের উপর তো আপনার নিয়ন্ত্রণ নাই। তো ছোট্ট একটা মব নিয়ন্ত্রণ করার এবিলিটি এই সরকারের অর্জিত হয়নি। সেই নির্বাচনে যারা যেখানে পাওয়ারফুল, প্রভাবশালী, মবকে তো তারা আবার অনেক সময় এনকারেজও করে, প্রেসার গ্রুপ হিসেবে দেখেন। সেইখানে আমি বলছি, তো নির্বাচন না হওয়ার, খারাপ নির্বাচন হওয়ার সমস্ত সিমটম আমাদের সামনে। এরপরও এই যে উপদেষ্টা মণ্ডলী সম্বন্ধে যে আপনার দুর্নীতির কথা আসছে, আমি সেখানে আশা করি যে প্রফেসর ইউনূস সাহেব যদি সত্যিকারে একটা উদাহরণ রাখতে চায় ভালো, যে সে দুদককে বলা উচিত যে অন্তত আপনি 2-3 জন উপদেষ্টা মণ্ডলী তাদের অনুসন্ধান করেন, যে ক্ষমতায় থাকলে অনুসন্ধান করা যায় সেই একটা উদাহরণ রেখে যান। পৃথিবীর সব জায়গা দুর্নীতি দমন সংস্কারকে ভয় পায় যারা ক্ষমতাসীন। বাংলাদেশে ক্ষমতাসীনরা দুর্নীতি দমনকে ব্যবহার করে দুর্নীতি করে থাকে। তো এই জায়গাটা একটা ব্যতিক্রম, যেহেতু আমরা শুনছি যে অনেকেই এখন দুর্নীতিতে জড়িয়ে গেছে। সেই জায়গায় ওই জামাতের কথা একটু আসি, যে জামাত প্রথমেই কী করলো, বসুন্ধরা গ্রুপের ওখানে চলে গেল, তাদের মিডিয়া হাউজে, যে বলল যে তাদের সর্বত্র তাদের পাশে আছে।
তো জামাত এটা দেখে নাই যে বসুন্ধরা গ্রুপের 80% জমি জনগণের, লক্ষ কোটি টাকার সম্পত্তি তারা দখল করে রাখছে। আপনি এত বড় একটা দুর্বৃত্ত ব্যবসায়ীকে আইনের আওতায় না এনে আপনি কীভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন? আর আপনার কাছে যদি কোনো তথ্য দেয় তার হিসাবে আপনি লফুলি ইউ আর আন্ডার অবলিগেশন টু ডিসক্লোজ ইট। সেখানে যদি দেশের স্বার্থবিরোধী, জনগণের স্বার্থবিরোধী কোনো তথ্য থাকে, দুর্নীতির কোনো তথ্য থাকে, না হলে আপনি ক্রিমিনালি লায়াবল হতে পারেন। তো সবই এক। ওই যে বলো না যে এটা একটা ধান্দাবাজি রাজনীতি, কিভাবে ক্ষমতায় যাবে সেগুলো সমস্ত। ডক্টর সায়ন্ত, আসলে এই বিভিন্ন দলের এই যে সরকারের বিরুদ্ধে অভিযোগ, যা সব অভিযোগে অমূলক তা না, এই সরকারের ব্যর্থতা বেশুমার। একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাজের যে গতি এবং কাজের যে দক্ষতা প্রদর্শন করার দরকার ছিল, তাদের গতি, দক্ষতা কিংবা কার্যপদ্ধতি কোনোটাই সাধারণ মানুষকে তো দূরের কথা, যারা পর্যবেক্ষণ করে তাদেরকে পর্যন্ত আশ্বস্ত করতে পারেনি। আপনি প্রতিটা সেক্টর ধরে ধরে দেখবেন তারা কোনো রকম গত এই 1 বছর 3 মাস সময়ে এমন কোনো একটা পদক্ষেপ নেয়নি যেটা এই দেশকে এগিয়ে নিতে খুব যুগান্তকারী একটা উদাহরণ হিসেবে থেকে যেতে পারে। আমাদের সবাইকে দৃষ্টি নিবদ্ধ করে রাখতে বাধ্য করেছে ওই এক কমিশনের প্রতি, যেখানে সব দলকে ডেকে নিয়ে তারা আলোচনা করবে, বিটিভি সেটা লাইভ টেলিকাস্ট করবে, ফেসবুকে দেখানো হবে, আমরা প্রতিদিন টক শোতে আপনারা ডাকবেন এবং সে বিষয় নিয়ে আলোচনা করব। সমস্ত লোক শুধু সংস্কার আলোচনা, 84টা একমত হয়েছে, কতটা একমত হয়নি, কি হয়েছে, এগুলি নিয়ে আলোচনা করে করে দিন পার করে গেছি আমরা গত 1 বছর 3-4 মাস। অথচ বিভিন্ন ইস্যু ধরে ধরে যেখানে এরা কাজ করতে পারতো, যেটার জন্য ওই যে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আর পিকনিক মুডে আলোচনার দরকারই ছিল না, সেই কাজগুলো তো তারা হাত দেয়নি। ফলে এই সরকারের সমালোচনার অনেক জায়গা আছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এদের উপর চাপ প্রয়োগ করার জন্য আবার প্রত্যেকেই এক একটা ইস্যু নিয়ে এদের উপর একটা প্রেশারে রাখে। মনে করে যে আমি প্রেশারে না রাখলে উনি আমাকে না দাম না দিয়ে যদি ওর পক্ষে বেশি কাজ করে, এইটা একটা ইস্যু। কিন্তু সেটা হচ্ছে গিয়ে একটা ধোঁয়াশা মার্কা একটা কথা থাকে। তো জামায়াতের নায়েবে আমির এবং আসিফ নাহিদ যেটা করেছেন, এই দুইটা, বিশেষ করে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের, এটা শুধু ব্ল্যাকমেলিং না, এটা এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমার মনে হয়। কারণ হচ্ছে তিনি বলছেন যে উপদেষ্টাদের অনেকের মানে ষড়যন্ত্রের কল রেকর্ড এবং নাম তার কাছে আছে। শেখ হাসিনার আমলে কিছু কিছু টেলিভিশনের দায়িত্বই ছিল বিভিন্ন অপোজিশনের ব্যক্তিদের কল রেকর্ড, কনভারসেশন সেটা হাতে তুলে দেওয়া, এবং যখন বিভিন্ন দলের এরকম কোনো কর্মসূচি বা কিছু হয়, সরকারের একটু বেকায়দায় থাকে, তখন ওই কল রেকর্ডটাকে শুনিয়ে আলোচনায় সবার মনোযোগ ওই দিকে নেওয়া যে এরা খারাপ আচরণ করছে, খারাপ ষড়যন্ত্র করছে, দেশ ধ্বংস করে ফেলছে, এই সব বিষয়, এই অনৈতিক কাজগুলি করত বিভিন্ন বাহিনী দিয়ে শেখ হাসিনা। আজকে এই সরকারের সময় উপদেষ্টাদের কোনো কথা, বৈঠক, কল, সেটা যদি রেকর্ডকৃত আকারে জামায়াতের নায়েবে আমিরের হাতে পৌঁছায়, কি পদ্ধতিতে পৌঁছেছে, তার মানে তারা ওই চ্যানেল মেনটেন করছে, সেটা অনৈতিক তো বটেই। সেই অনৈতিকতাটাকে তিনি আবার এদেরকে ব্ল্যাকমেইলিং করার জন্য একটা প্রেশার ক্রিয়েট করবার জন্য ছেড়ে দিলেন বাতাসে যে আপনাদের অনৈতিকতার বা এই ষড়যন্ত্রের এই রেকর্ড, এই প্রমাণ আমার হাতে কিন্তু আছে, আপনারা আমার কথা মতো কাজ করবেন, না হলে আমি ফাঁস করে দিব। আপনি তাদেরকে এই জুজুর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে চান। এই গণঅভ্যুত্থান পরবর্তী এই সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি সবার সমর্থনে গঠিত সরকার। তারা অঙ্গীকারবদ্ধ গণঅভ্যুত্থানের পক্ষের স্পিরিট ধারণ করে দেশের পক্ষে কাজ করতে। তারা সেটা না করে থাকলে তারা বিচারের যোগ্য বিচার হওয়া উচিত তাদের। তাহলে জামায়াতের আমিরের, নায়েবে আমিরের উচিত এটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া, আইন প্রয়োগকারী সংস্থার হাতে দেওয়া, বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া এবং বিচারের জন্য নিশ্চিত করা, অথবা এখান থেকে সরে যেতে বাধ্য করা এবং সরে যাওয়া এবং বিচার। সেটা না করে তারা মনে করা হয় যে অনৈতিক লোকদের দিয়ে কাজ আদায় করা সহজ। কেউ কেউ বলে না যে অনৈতিক লোকদের আমি বসিয়ে রাখবো, কারণ ওর অনৈতিকতার
তথ্য প্রমাণ আমার হাতে থাকবে, আমি ওইটা দেখিয়ে দেখিয়ে কাজ আদায় করব, যেটা শেখ হাসিনা করতো। সে গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের দিয়ে অনৈতিক কাজ করিয়ে তার রেকর্ড করে তার হাতে রেখে তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করাতো। ঠিক একই পদ্ধতিতে নায়েবে আমির সেই কাজটা করছে এবং এই জুজুর ভয়ে দেখা। আমি জাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেটা অস্থিতিশীলতার পর ইঙ্গিতবাহী, যদিও এখনও পরিস্থিতিটা স্থিতিশীল নয়, কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে যদি জুডিশিয়ারি ঠিকঠাক মতো কাজ করে, ল এনফোর্সিং এজেন্সি নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার সরওয়ার, এগুলো কি আপনি কি মনে করেন যে যথাযথভাবে ফাংশন করছে বা সেখানে কোনো দুর্বলতা দেখেন না, সক্ষমতা দেখেন? না, দুর্বলতা তো অবশ্যই আছে। আপনার মাঝখানে একটা রিপোর্টে দেখলাম প্রায় 43,000 লোক গ্রেফতার করা হয়েছে এই ফ্যাসিবাদের পক্ষের বিভিন্ন অপরাধ করবার জন্য। তার মধ্যে 73 বা 74% জামিন পেয়ে গেছে। কারা জামিন পাচ্ছে? তাহলে এই মামলাগুলো কিভাবে হয়েছিল, তার জামিনটা কিভাবে হচ্ছে, সেটা বিশ্লেষণ করলেই তো বোঝা যাবে যে আমাদের কি সক্ষমতার ঘাটতি নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। শুধুমাত্র আপনার ওই যে নানান দিকে বিস্তৃত করে মানুষকে দৃষ্টি নিবদ্ধ রেখে কেউ কেউ বিশেষ কোনো কর্নারের সঙ্গে সমঝোতায় যাচ্ছে কিনা সেই দিকটা ভাবা দরকার। আমার কাছে মনে হয় এই সরকারের গোটা সরকারটা এমনিতেই দুর্বল, রাজনৈতিক ভিত্তি যেহেতু নাই, প্রশাসন 16 বছর ধরে সাজানো আওয়ামী লীগের সেই প্রশাসনই বহাল আছে বেশিরভাগ ক্ষেত্রে। গুটি কয়েক পদে যেখানে আবার বসানো হয়েছে সেখানে এই রাজনৈতিক মেরুকরণে আমার লোক বসাবো বলে কারা কার লোক বসালো, কোথায় কে কে বসলো, সেই সব প্রতিযোগিতার মধ্যে ঢুকে গেছে। এবং সেই তারাই আবার ওই অনৈতিক লোকগুলাকে, অপরাধী লোকগুলাকে বা ফ্যাসিবাদের সুবিধাভোগী লোকগুলোকে বসিয়ে রেখেছে, কারণ তাদেরকে এদের কথা মতো চালাতে পারবে, তারা চুপচাপ হুকুম তামিল করে যায়। সেই প্রশাসন, সেই পুলিশ, সেই তাদের দিয়ে আপনি খুব ভালো কাজ আশা করতে পারবেন না। তারপর শেষ কথাটা বলি, এই সরকার কয়েক মাস ধরে অন্তত তারা একটা যাই মুডে চলে গেছে, এক্সিট মুড। সেফ এক্সিট শব্দটা আমি বললাম না, এক্সিট মুডে চলে গেছে, যে এখন তারা দেশ চালাতে পারছে না। নানামুখী প্রেশার, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, জনগণের মধ্যে নানান রকমের ক্ষোভ দানা বেঁধে উঠছে, দাবি উঠছে, অর্থনৈতিকভাবে দেশ খুবই খারাপ পথে যাচ্ছে, বিনিয়োগ নাই, সব কিছু মিলিয়ে আবার রাজনৈতিক দলগুলোর বিভেদের তৈরি হচ্ছে এদের মধ্যে, তাদের সহযোগিতা কমে যাচ্ছে। ফলে যে কোনো উপায়ে এখন একটা ইলেকশন দিয়ে সরে যেতে পারলে বাঁচে, আপনি সেটা মনে করেন? এইরকম একটা মুড তাদের মধ্যে চলে আসায় এখন কাজ আগের থেকে আরো দুর্বল হয়ে জি ব্যারিস্টার সরওয়ার, আমি জাস্ট এই যে বিচার বিভাগ, পুলিশ, কারাগার খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং কোনো উন্নতি কি দেখেন না অবনতি হচ্ছে, বা না একই আগের মতোই তার একটা ধারাবাহিকতা, মানে আগের ধারাবাহিকতার মতো আছে? আগের সে খারাপ হয়েছে। আমি জিলুর ভাই, আগের বলতে আমি প্রিভিয়াস রিজিমের কথা, যে আওয়ামী ফেসিজমের সময় যে চাঁদা ছিল সেই চাঁদার পরিমাণ বেড়ে গেছে। ফেসিজমের সময় যে মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য হতো সেটাও বেড়ে গেছে, এবং হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। আমি সায়ন্ত ভাই, আমরা তো হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করছি, আমরা বইও বের করছি, এবং আমি নিজেও ভোগান্তির শিকার হয়েছি, বহুতভাবে ভিকটিম হয়েছি। আমি দুইটা ঘটনা আপনাকে বলি। জেলও খেটেছেন আপনি? হ্যাঁ, জেলও খেটেছি আমি। সো হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম হচ্ছে যে এগুলো দেখার কেউ নাই। একজন বন্দি যখন থাকে, সেই বন্দি আপনার কাকে ডান্ডা বেরি পড়ায় আনবে আর কাকে আনবে না, এটা তাদের সুইট উইল। নিয়ম হলো দুর্দর্শ যারা, এখানে অনেক ইনোসেন্ট লোককে সিম্পলি যে ধরা পড়ছে এই ফেসিজম বিরোধী মামলায়, এনে মনে করেন কাশিমপুর কারাগারে 10টার সময় গেল, তাকে সেই ডান্ডা বেরিটা খুললই না, অথচ সেখানে লোক থাকার কথা। তারা যখন জেলের ভিতরে ঢুকবে ডান্ডা বেরি খুলবে। সো এই লোকগুলো কীভাবে টয়লেটে যাবে, কীভাবে ঘুমাবে, নো ওয়ান ইজ দেয়ার টু সি, কেউ দেখে না। তারপর এই যে এখন শোন অ্যারেস্ট একটা বাণিজ্য সৃষ্টি হয়েছে। আমি সেদিন কোর্টে একটা মুভ করলাম, উত্তরার একই থানা থেকে, মানে এমনিতেই আসামি আছে 100-র উপরে, 100-150, এবং প্রত্যেকটা আসামি ওই যে শেখ হাসিনা থেকে শুরু করে সব মানে ক্যাবিনেট এই 14 মাসে এটা ঠিক করতে পারলাম। সেইখানে আরও শোন অ্যারেস্ট। একটা আলোচনায় আপনিও আনছিলেন, আমাদের কলিগ ব্যারিস্টার হাসান, তাকে এই মানে শোন অ্যারেস্ট একটা নিয়ে গেছে বনানী থানা থেকে। কোর্ট দেখলাম এই একটা জায়গায় ইন্টারভেন করেছে যে শোন অ্যারেস্ট দেখা নাই। শোন অ্যারেস্ট দেখাতে হলে মানে ফাউন্ডেড হতে পারে, ডিপ ফাউন্ডেড। তাকে যাকে শোন অ্যারেস্ট দেখাবে তাকে বলার সুযোগ দিতে হবে, অথবা তার উকিলের। এবং
এইরকম শত শত কেস আছে। আহসান ইজ লাকি এনাফ লয়ার এবং তার পক্ষে অনেকে গিয়েছিল, এরকম অনেকে এই সোনারেস্টে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হচ্ছে। এইটুকু ওভারসি করার মেকানিজম এখন পর্যন্ত এরা সৃষ্টি করতে পারে নাই। তো এইভাবে ভায়োলেট হচ্ছে আপনার হিউম্যান রাইটস। এবং মিথ্যা মামলার সরাসরি একেবারে আগের মতো আছে, পুলিশের বাণিজ্য আগের মতো আছে। সেই জায়গায় আমরা বলি যে 15 বছরে যাদেরকে পুলিশের নিয়োগ করা হয়েছে এর একটা অংশ ছিল, আমার যতটুকু নলেজ আছে, যমুনা টিভিতে একটা রিপোর্ট আছে, এর ভিতরে 300 ছিল ইন্ডিয়ান রয়ের এজেন্ট, 300। এরা পালাইয়ে গেছে। আর রয়ের অন্য এজেন্টরা, মুজিব যে পলাতক, সেই মুজিব টারমার্কেট থেকে উঠিয়ে দিয়েছে একদম প্লেনে ডাইরেক্ট, কোনো বিষয় কোনো ফর্মালিটিস নাই। এরা পালাইয়ে গেছে এই 5ই আগস্টের পরে। এই ছাড়া যাদেরকে নিয়োগ করেছে পুলিশে এরা সব আওয়ামী লীগের লোক, যুবলীগ, ছাত্রলীগ, ক্যাডার, এর বাইরে কাউকে চাকরি দেয়। তো নির্বাচনের আশঙ্কা, এই বড় আশঙ্কাটা এখানে। এই যে এখন বাণিজ্যগুলো করে এদের একটা অংশ এই নিয়োগ বাণিজ্য, যাতে এই ধরনের একটা পারসেপশন সৃষ্টি করা, আগে আমরা ভালো ছিলাম, আগের চেয়ে খারাপ হচ্ছে। তারপরে আপনার রোড ট্রাফিক আপনি দেখেন যে এই যে যানবাহনের যে চাঁদাবাজ একটু কমে নাই, শুধু চেহারার পরিবর্তন হয়েছে। এক কারণ বাজারে আপনার অন্য আলোচনায় বলছিলাম, আমার কাছে ব্যক্তিগতভাবে তথ্য আসছে, আগে যা হয়তো তার চেয়ে 30 থেকে 50% চাঁদাবাজ বেড়ে গেছে। এই কথা তো যথেষ্ট নয় যে অনেকে স্যাক করা হচ্ছে, অনেকের ব্যবস্থা নিয়েছে, কিন্তু চাঁদাবাজ তো থামছে না। একটা রাষ্ট্রে চাঁদাবাজ থামানো যাচ্ছে না 54 বছরে, তাহলে কিভাবে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে? আপনার জায়গায় আপনি বাড়ি করবেন, আপনি অনেক কষ্ট করে একটা জমি কিনছেন, সেখানে চাঁদাবাজকে চাঁদা দিতে হবে, নাইলে আপনি বাড়ি করতে পারবেন না। এটা কোন দেশ আপনি বলেন তো? হ্যাঁ, এই চাঁদার ভাগ যখন উপরে যায় তখন কিন্তু এই চাঁদা বন্ধ হয় না। তো চাঁদাবাজ বন্ধ করতে হলে কি করতে হবে? ওই যে অ্যাক্টর, যে মেইন চাঁদাবাজ, ও তো না, চাঁদা যেখানে যেখানে যায় সেই পুরো জায়গায় অ্যাকশন নিতে হবে, সেটা তো করা হচ্ছে না। এখন বিএনপির উপরে দায়ভার আসছে, অনেকখানি সত্য অনেকখানি অসত্য, কিন্তু দায়ভারটা কিন্তু কমপ্লিটলি আসছে বিএনপির ঘাড়ে। এবং অনেকে কিন্তু বলা শুরু করেছে যে আমরা তো কোনো পরিবর্তন দেখছি না। এইটা কিন্তু বিএনপির সামনে বড় একটা চ্যালেঞ্জ। আমি ওই যে বললাম জিল্লুর ভাই যে কোথায় সংস্কারগুলো কোথায় হতে পারতো, সেখানে বলি যে আমাদের এই ঢাকার ট্রাফিক ব্যবস্থা দেখেন, একটা দেশের রাজধানী শহরে এই রকম যুদ্ধ অবস্থায় তো এরকম ট্রাফিক ব্যবস্থা থাকে না। এই যে মেশিন রিক্সাগুলো ভয়াবহ, এটা তো মানে কিলার হিসেবে আবির্ভূত হয়েছে। এখন এটা থামাতেই পারছে না। আমরা যদি বাসের রং টং দেখেন, একটা দেশে এরকম হয়। অনেক দিন ধরে আমরা শুনছি যে একটা কোম্পানির আওতায় এইটাকে আনা হবে, যার খুশি সে ইনভেস্ট করবে, যে বাস কখনো অ্যাব্রোথাব্রভাবে দাঁড়াবে না, একটার পিছনে আরেকটা থাকবে। যে কোনো উন্নত দেশে যেভাবে হয় যে একই কোম্পানির ওখান থেকে যে প্রফিট হবে তার শেয়ার অনুযায়ী চলে যাবে, এইটুকু আমরা করতে পারি নাই। মানে এরা খালি বিদেশ ভ্রমণ নিয়ে ব্যস্ত আছে। এরপর আসেন ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন। পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করবে না, এটা নিয়ে কত আলোচনা হয়েছে, এই জায়গাটায় তো আমরা বুঝতে পারি নাই। সশস্ত্র বাহিনীতে সেই 1911 সালের আইনটা 1952 সালে সেইটাকে বলা হলো, এই 52 সালের আইনটা, পাকিস্তান আমল আইনটা আমরা চালাচ্ছি। এখানে কোনো অ্যাপিলেট ফর্ম নাই। সেনাবাহিনীতে যাদেরকে বিচার করা হয় তাদের শুধু একটা রিভিউ ফর্ম আছে। তাহলে ইন্ডিয়ার মতো জায়গায়, ইউকে, সব জায়গায় কিন্তু অ্যাপিলেট ফর্ম আছে। কারণ সাংবিধানিক অধিকার আপনি কোনোভাবে তার রহিত করতে পারবেন না। সিম্পলি সশস্ত্র বাহিনীতে চাকরি করার জন্য তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায়। এখানে অনেকেই ভিক্টিমাইজ হয়, স্পেশালি গত 15 বছরে অনেকে ভিক্টিমাইজ হয়েছে শুধু ওই পরিবারে। এখন জাস্ট যেটা আপনি প্রসঙ্গটা তুললেনি, এবং এখন যা হচ্ছে সশস্ত্র বাহিনীর এই যে কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদেরকে আদালতে নেওয়া বা তাদেরকে সেনা হেফাজতে রাখা নিয়ে যে বিতর্ক, এর নিষ্পত্তিকে এবং সেনাবাহিনীকে ঘিরেও নানা মহল থেকে নানা রকম সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের আলোচনা বিতর্ক তৈরি করবার চেষ্টা বা সেটা জারি আছে আর কি। তো আমি জিল্লুর ভাই এখনো বলবো যে যাকে সমালোচনা করুক, প্রথম কথা হলো যে ন্যাশনাল প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে নিয়ে পৃথিবীর কোথাও পাবেন না এইভাবে মানুষ সমালোচনা করে। আপনার কার্গিল যুদ্ধে একজন লেফটেন্যান্ট মারা গেছিল, সেই লেফটেন্যান্টের পক্ষে সমস্ত জাতি দাঁড়িয়ে গেল। ইন্ডিয়া, পাকিস্তানে একই জিনিস ঘটে। সেনাবাহিনীর কিছু সদস্য অপরাধ করতে পারে, তাদের বিচার তো সেনাবাহিনী অফিসাররা, সেনাবাহিনীর সদস্যেরই সবচেয়ে আগে চায়। আমি তো সবচেয়ে বড় ভোকাল। সো এই যে একটা জাতি গঠন হয় নাই, সেইটার একটা সবচেয়ে বড় সিমটম যে সুযোগ পেলে রাম শ্যাম যদু মধু
টাক বাতালা এরা মানে একদম যা খুশি তাই বলে, খাইয়ে ফেলবে, শেষ করে ফেলবে, ডিস্ট্রয় করে ফেলবে। কারণ ওই যে জাতি গঠন নাই, এই জন্য দরকার কম্পালসারি মিলিটারি ট্রেনিং। আমাদের জিও পলিটিক্যাল লোকেশন এবং যে রাজনৈতিক পরিস্থিতি, জাতিকে আপনার একটা সংহতিপূর্ণ জাতি করতে হলে, একটা ইন্টিগ্রেটেড জাতি করতে হলে এবং বাংলাদেশের প্রতিরক্ষার জন্য এইটা অন্য কোনো সুযোগ পেলে ডেলিভারের আলো। এখন যে বিচারের যে বিতর্ক, এটা নিয়ে একটু মন্তব্য করলাম। দুই ক্যাটাগরি অফেন্স হয়েছে, যারা ডাইরেক্ট অফেন্স ঘটিয়েছে আর যারা রেস্ট টেনে নিয়েছে। এরকম এক্সাম্পল আছে, মনে করেন ঘটনা ঘটছে সব আকবর যে পালাই গেছে সেই সময়, ম্যাক্সিমাম 90% ঘটনা তখন ঘটেছে, কিন্তু পরবর্তীতে যারা এখানে পোস্টিং এসেছে তাকে রিলিজ করারও ক্ষমতা ছিল না, তারা তাকে পিক আপও করে নাই। আইনের ভাষায় তার কিন্তু অ্যাক্ট্রাস্ট্রিয়া নাই, ম্যানস্ট্রিয়া নাই। এখন আপনি জানেন যে আকবরের একটা ইন্টারভিউ হয়েছিল গুম কমিশনের চেয়ারম্যানের সাথে, সেইখানে সে বলেছে যে আমি প্রধানমন্ত্রীকে হুম্মম কাদের সম্বন্ধে বলেছি, প্রধানমন্ত্রী বলেছে পরে দেখব। তাহলে এটা কে ঘটাইছে প্রধানমন্ত্রী নিজে এবং তারেক সিদ্দিকী, এবং যে কয়জন পালাই গেছে দোজ আর দ্য প্রিন্সিপাল অফেন্ডার্স। আর যারা পালায় নাই এরা হইলো ওই যে পরে এসে ঠিক আছে আমাকে পোস্টিং দিয়েছে, আমি পিক আপ করি না, আমার ছাড়ার অথরিটি ছিল না। তাহলে এইখানে কিন্তু ওই দক্ষিণ আফ্রিকার যে রিকনসিলিয়েশন প্রসেসটা, এমন কোনো কাজ করা উচিত হবে না জাতি ফার্দার বিভক্ত হয়ে পড়ে, সেনাবাহিনী বিভক্ত হয়ে পড়ে। সেনাবাহিনী বিভক্ত হলে, জাতি বিভক্ত হলে ইন্ডিয়ান পারপাস সার্ভ হয়, রয়ের পারপাস সার্ভ হয়। এই জন্য দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক। এই জন্য আমি আমার নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছি যে যারা আর্মি অ্যাক্ট অনুযায়ী যাদেরকে এখন অ্যাটাচড করা হয়েছে তাদেরকে একাধিক ফর্ম থাকে বিচারের, তাকে কোর্ট মার্শালও করা যায়। আমার মেয়ার একটা ওপিনিয়ন রেখেছি। কেন আমি বললাম, সেনাবাহিনীর একটা সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্টটাকে অনার করতে হবে। সেনাবাহিনী দেখতে চায় তার বিচার তারাই করবে এবং কোর্ট মার্শালের বিচার করা হয়, আর কোর্ট মার্শালকেই বলা হয় ক্যাঙ্গারু কোর্ট। তো সেইখানে এইটা, আর এই যে আইসিটি যে সর্বশেষ যে অ্যামেন্ডমেন্টটা বলছে, এটা নিয়ে হিউজ কন্ট্রোভার্সি হবে যে আপনি বিচার শুরু করার আগে তার সমস্ত বেনিফিট। লয়ের প্রিন্সিপাল হলো এভরিবডি হ্যাজ টু বি কনসিডার্ড ইনোসেন্ট আনটিল অ্যান্ড আনলেস কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট। সো আপনি এটা সংবিধান, এবং সংবিধানের আইন সর্বোচ্চ আইন। সো এটা নিয়ে ভবিষ্যতে কিন্তু অনেক কিছু হবে। সেই জন্য আমি বলছি যে সেনাবাহিনীর অফিসাররা এবং জওয়ানরা দুই সেট আইন যেটা করা হয়েছে বা সংশোধন করেছে তার সংসদের মধ্য দিয়ে করা হয় না, এবং এইটা যদি রেটিফাইড না হয় তখন আরেকটা ইস্যু আসবে। আমি বলি যে সেনা সদস্যরা কিন্তু দুই সেট লয়ের আওতায়, দুই সেট, একটা হলো সেনা আইন আর একটা হলো দেশের নর্মাল আইন। সিভিল সিটিজেন শুধু একটা আইনে। তাহলে সেনা আইন অনুযায়ী যখন কারোর প্রতি অভিযোগ আসে তাকে অ্যাটাচড করা হয় টু ফ্যাসিলিটেট দেয়ার ট্রায়াল। এইটা যে অনেকে না জেনে বলে 24 ঘন্টা টাইম শুরুই হয় না। 24 ঘন্টা হলো তারা যখন পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে তখন থেকে। তবে এই ডিবেটটাও সরকারের নিষ্পত্তি করা দরকার। এর ভিতরে এই আশঙ্কা আছে কি না যে এই ইস্যুকে সামনে এনে আবার ওই যে ভোটকে বিলম্বিত করা। আবার সায়ন্ত ভাইয়ের সাথে আমি একমত, ওরা এখন সরে যেতে চাচ্ছে এবং একমাত্র উপায় হলো ভোট। তাহলে এই জিনিসটা আমার মনে হয় অত্যন্ত ডেলিবারেটলি চিন্তা করা উচিত, কি করা উচিত। যারা পালিয়ে গেছে ওরা প্রিন্সিপাল অফেন্ডার। জি ডক্টর শান্ত, এখন ধরেন এই যে বিচার নিয়ে গুম খুনের বিষয় নিয়ে যেটা হয়েছে, এটা কারো বিরুদ্ধে অভিযোগ যদি আসে তাকে তো তদন্তের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে এখানে সেনাবাহিনী তলব করেছে, তাদের হেফাজতে রেখেছে, বিচার চলছে। বিচারে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তারা খালাস পাবে, আর যদি দোষী প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইনেই তাদের বিচার হওয়া ভালো। কারণ প্রচলিত আইনে সেনাবাহিনীর সদস্যদের অপরাধের বিচারের নজির তো আছে। মায়া চৌধুরীর মেয়ের জামাই তারেক নারায়ণগঞ্জে যে 7 খুন করল মেজর তারেক, সে তো তখন র্যাবই ছিল, সেনাবাহিনীর সদস্যই। তার তো সাধারণ বিচার ব্যবস্থার মধ্যে এই আইনেই বিচার হয়েছে, সেনাবাহিনীর আইনে বিচার হয়নি। সুতরাং এইটা একটা। আর একটা হচ্ছে গিয়ে সারোয়ার ভাইয়ের সঙ্গে ওই জায়গায় আমার একটু দ্বিমত আছে যে প্রিন্সিপাল অফেন্ডার যারা পালিয়ে গেছে, যে নির্দেশ দিয়েছে তারাই শুধু, এরা হুকুম তামিল করেছে বা তারা ধরেও আনেনি, তারা ছেড়ে দেওয়ার অধিকার রাখে না। ছেড়ে দেওয়ার অধিকার রাখে না, কিন্তু সেখানে চাকরি না করার অধিকার রাখে। সে শপথবদ্ধ হয়েছে রাষ্ট্র এবং মানুষের কল্যাণে, যে শপথ নিয়েছে সেই চাকরি করবার জন্য। কোনো অন্যায়, রাষ্ট্রবিরোধী, গুম করে আয়নাঘরে রাখতে হবে, তার পাহারাদার হিসেবে থাকবার শপথ সে নেয় নেই চাকরি করবার জন্য।
কখনোই ভাবে একজন খুনি এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি আইনজীবী না, আমার সাধারণ জ্ঞানে বলে যে আমাকে আমার নিয়োগকর্তা ওকে খুন করতে বলেছে, নিয়োগকর্তা খুন করতে বললেই আমি খুন করতে পারি কিনা আমার জব ডেসক্রিপশন অ্যান্ড কোড অফ কন্ডাক্টে সেটা আছে যে কতটুকু আমি পারি কিনা। সুতরাং যারা এই গুম এবং খুনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিংবা সহযোগী, তার অবস্থান ভেদে তার ওইটুকু শাস্তি হতে হবে। শেখ হাসিনার শাস্তি একরকম হবে, যিনি মানে সিমেন্টের বস্তা বেঁধে পেট চিরে নদীতে লাশ ডুবিয়ে দিয়েছেন, খুন করেছেন, তার বিচার ওই লেভেলে হবে। যে একে ওই আয়নাঘরে পাহারা দিয়ে রেখেছে হুকুম তামিল করে, তার বিচার ওই লেভেলে হবে। এটা তো দায়িত্ব ছিল না। সুতরাং অপরাধী যারা, ইভেন কি এই অন্যায় জেনে যে এইটাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বা কোনোভাবে এটাকে ডিসক্লোজ করে তাদের জীবন রক্ষার সাহায্য করেনি, সেও একটা অপরাধ করেছে। সুতরাং সে বিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরি করে তারপর সে এই অপরাধের সঙ্গী হবে, তাদের শাস্তি হওয়া দরকার। সেই বিবেচনায় যাদেরকে এখানে হেফাজতে নিয়েছে, বিচার প্রক্রিয়া চলবে, বিচারে দোষী সাব্যস্ত হলে অবশ্যই হতে হবে। আর এই সরকারের এই দুর্বলতার কারণে অনেকে পালিয়ে গেছে। অনেক চিহ্নিত খুনি, গণতন্ত্র হত্যাকারী, টাকা পাচারকারী, দম্ভ করা, গণহত্যার সময় নেতৃত্ব দেওয়া নির্বিঘ্নে পালিয়ে গেছে। এইখানে এখন দেখেন সেনাবাহিনী বরং অনেক ভালো কাজ করেছে যে এই রায় হওয়ার এইরকম এই নির্দেশনা আসার পরে, চার্জশিট দেওয়ার পরে, গ্রেপ্তারি পরোয়ানার পরে 15 জনের মধ্যে সার্ভিং 16 জন ছিল, একজন বোধহয় পালিয়ে গেছে, 15 জনকে তারা হেফাজতে নিয়েছে। তারা তাদের আওতায় যারা আছে তাদের নিয়েছে। যেই 5 জন মহাপরিচালক ডিজিএফআই যাদের বিরুদ্ধে একই গ্রেপ্তারি পরোয়ানা, তারা তো এখন সিভিল, তাদের গ্রেফতারের দায়িত্ব বা হেফাজতে নেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর তো আর নাই, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাদের একজনকেও কেন হেফাজতে নিয়ে এই সরকার দেখাতে পারলো না যে এরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না, তার আগে আমরা তাদেরকে হেফাজতে এনেছি এবং বিচারের প্রক্রিয়ার মধ্যে তাদের আনা হলো, ন্যায় বিচার নিশ্চিত করব তাদের জন্য। তারা অপরাধ না করলে মুক্তি পাবে, অপরাধ করলে সাজা পাবে। ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের এখনকার এই পুলিশের ব্যবস্থা, যেটা অনেক মন্ত্রী নেতাদের বেলায় দেখেছি তারা নির্বিঘ্নে পালিয়ে গেছে এই পুলিশ প্রশাসন সরকারের লোকদের সহায়তা নিয়ে। এই সরকার শুরুতে বলছিলাম যে আমাদের ওই এক কমিশনের গান গেয়ে গেয়ে মোহিত করে রেখেছে। আমরা এই যে এত বছর ধরে যে টাকা পাচার হয়েছে সেই লুটেরা গোষ্ঠীর কার তালিকাটা পেয়েছি। আপনি যে বেগমপাড়ার গল্প এতদিন ধরে শুনে আসছি, এখন তো বেগমপাড়ার গল্পই নাই। বেগমপাড়ার ওই বেগমদের যে স্বামীরা, তাদের তালিকাটা কি আমরা জানতে পারতাম না? এই মহান স্বামীরা কারা, কারা কোন দলের সঙ্গে কত শতাংশ কারা যুক্ত, তাদেরকে তো আমরা অন্তত ওই তালিকা থেকে ঘৃণা করতে পারতো এদেশের মানুষ। যারা টাকা পাচার করে দেশকে দেউলিয়া করেছে অর্থনৈতিকভাবে, বিভিন্ন দেশে সম্পদের পাহাড় করেছে, তাদের তালিকাটা পর্যন্ত এরা বের করতে পারলো না। সুইস ব্যাংকে টাকার পাহাড় কারা জমিয়েছে তাদের তালিকা দিতে পারলো না। এই দেশটাকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, মানবাধিকার হরণ করে নানানভাবে যারা পঙ্গু করলো, তাদের তালিকাটা পর্যন্ত এরা প্রস্তুত করে আপনারা আমার সামনে উপস্থাপন করতে পারেনি এতদিনে যে এই দেখেন আমরা কাজ এগোচ্ছি। কিচ্ছু করছে না, শুধুমাত্র নাটক মঞ্চায়ন করে করে আমাদেরকে ওই দিকে দৃষ্টি নিবন্ধ করে রেখেছে। আমরা তাদের ওই কীর্তন শুনবো আর হাততালি দিব, সেটাই হয়েছে। এখন যেহেতু আমরা পারছি না, ওনাদের দায়িত্ব একটা নির্বাচন এনশিওর করা। সেই নির্বাচনে এখন যদি এই জুলাই সনদে যদি সবাই স্বাক্ষর নাও করে, যারা যারা স্বাক্ষর করবে তাদের নিয়ে গিয়ে নির্বাচন হবে। কেউ এখানে আবদান নিয়ে বসে থাকবে, এটা না হলে আমি এইটা খাবো না, এটা না হলে ওটা করবো না। বিএনপি যদি স্বাক্ষর না করে, বিএনপি স্বাক্ষর না করলেও নির্বাচনের সময় নির্বাচন হতে হবে। স্বাক্ষর না করলে সেটাই জনগণের কাছে, ভোটারের কাছে পৌঁছাতে হবে যে এখানে বিএনপি স্বাক্ষর করছে না। যদি জনগণ অন্যায্য মনে করে, বিএনপিকে ভোট দিবে না। স্বাক্ষরটা বাধ্যতামূলক করতে হবে নির্বাচনের জন্য, এমন তো কোনো কথা না। ওই যে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে আরেকটু বলি যে এইটা কে না জানতো যে গত 15 বছরে সমস্ত আওয়ামী লীগ ঘরানার লোককে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। সো এইটা আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে স্ট্যাটাস দেয়, কথা বলে, এখন একটু কম কথা বলে, এখন মানে রিয়ালিটিতে বোধহয় কিছুটা আসছে। সো তারা ডে অন থেকে, মানে প্রথম মাস থেকে এখন পর্যন্ত 50,000 ছেলেমেয়েদেরকে নিয়োগ দেওয়া যেত। এই কাজটা কেন করলো না? এইটা করলে তো একটা ব্যালেন্স অন্তত আসতো পুলিশের ভিতরে, যে ওই পুলিশের ওই যে ফেসিস নিয়োগকৃত এক ধরনের একটা ব্যালেন্স আসতো।
সো আপনি জানেন যে যুদ্ধক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি কমিশন দেওয়া হয় 4 সপ্তাহ ট্রেনিং করে 6 সপ্তাহ ট্রেনিং করে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর বেকারের হার 12%। তো সেই 12%-এর এইখানে আপনি তো এই কাজটাও করতে পারতেন। সো এদের তো ভীষণ নাই। এই জন্য আমাদের মানে প্রফেসর সাহেব অত্যন্ত ভালো মানুষ, ওয়ালব্রান, উনি বিদেশ ভ্রমণ অত্যন্ত পছন্দ করে এবং ওনার সাথে আমি গান্ধীর একটা মানে আমি একটা সামঞ্জস্যতা পাই। গান্ধী সাহেব একবার আপনার ছাগলনাই আসছিল, ছাগলনাই এসে উনি সবসময় একটা ছাগল নিয়ে আসতেন ফ্রেশ দুধ খাওয়ার জন্য, আর ওনার সাথে 2জন টিনেজ থাকতো। তো আমাদের ইউনুস সাহেব দেখি যে ওনার সাথে ওই কি এমজিডির একজন ভদ্রমহিলা আছে, উনি প্রত্যেকটা ট্যুরে আছে, শুধু উনি ছাগল নিয়ে যাচ্ছে না। তো আমি আশা করি যে পরবর্তী ভিজিটে যেন প্রফেসর ইউনুস সাহেব একটা ছাগলও সাথে নিয়ে যায় ফ্রেশ দুধ খাওয়ার জন্য। এইটা উনি অর্জন করছে। আর কয়বার উনি বেড়াতে যাবে আই ডোন্ট নো। এই 14 মাসে 14টা ভিজিট এবং সেইখানে 100 জন নিয়ে গেছিল ইউএনএ। জনগণের টাকায় আসলে উনি কী আনছে? এক পক্ষ বলে যে উনি বিদেশে গেলে শেখ হাসিনার যে প্রোপাগান্ডা সেইটাকে হ্রাস করা যায়, সেটা তো বিকজ অফ হিজ ভেরি প্রেজেন্স, যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, দিস ইজ এনাফ। যাদের জানার তারা তো এটা জানছে। এখানে উনি বক্তব্য দিয়ে বিবৃতি দিয়ে সেটাকে কাউন্টার করতে পারে। ওনার কেন শেখ হাসিনা বাক সম্মেলনে মস্কো গেছিল, ওনার কেন এরকম ফাওয়ার একটা সম্মেলন হয় FAO, সেই সম্মেলনে ওনার যেতে হবে যেখানে একজন সচিব এনাফ, এইটা অন্তত কেমন জানি লাগে আর কি। তো এই জায়গা হচ্ছে না। এখন শান্তভাগে আমি বলি যে শেষ করে আনতে হবে তাদের বিচার করার ব্যাপারে সবচেয়ে কিন্তু ভোকাল এই প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্যরা। আমি নিজে ভিকটিম। তো সেইখানে 7 খুনের মার্ডারটা কখন হয়েছিল? আওয়ামী লীগের সময়। এবং র্যাবে যারা চাকরি করে তারা আন্ডার মিনিস্ট্রি অফ হোমস। আচ্ছা, 15ই আগস্টের সেটা ভিকটিম হলো আওয়ামী লীগ। সো আওয়ামী লীগে তো ট্র্যাডিশনালি একটা পার্থক্য ছিল, একটা 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 গ্যাপস ছিল আর্মির সাথে। তো তারা তো সিভিল প্রভাব করে না। কোশ্চেন হলো হু ডিসাইডস কোন ফর্মে বিচার হবে? মনে করেন ধর্ষণ, খুন 4-5টা ফর্ম আছে। পেনাল কোডে করা যায়, নারী ও শিশু নির্যাতন আইনে করা যায়, স্পেশাল আইনে করা যায়। তো এখানে 2টা ফোরাম আছে। আবার প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড সেটা কিন্তু কোর্ট মার্শাল হয়েছিল। ইউনিফর্মধারী আর্মি পার্সন এনিহোয়ার হি ইজ আন্ডার দ্য আর্মি অ্যাক্ট। তো আর্মি অ্যাক্টে এইটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্তটা কতটুকু ভালো হলো খারাপ হলো সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। তবে আইসিটির কিন্তু মূল সেটআপটা ছিল 71 সালে যারা যুদ্ধ অপরাধী করছে, সেখানেও কিন্তু প্রিন্সিপাল অফেন্ডার না। সো এইটা আমি 3টে মামলা এখানে ডিফেন্স লয়ার ছিলাম। এখানে আইনের মানে আন্তর্জাতিক অথবা দেশীয় আইনের স্ট্যান্ডার্ড মানা হয় না। আমি এখনও বলি কেন মানা হয় না? এখানে সাক্ষী আইন নাই। কোনো অর্ডার এগেনস্টে আপনি আপিলে যেতে পারবেন না। জামিন তো হয়ই না, মানে আগের রেজিমের শেষ দিকে কোনো জামিন হচ্ছে। এইগুলো ন্যায় বিচারের পরিপন্থী। আমি জানি না এই অফিসারদের জামিন হবে কি হবে না, তো সেইটাই দেখার ব্যাপার। সো ডক্টর হোসেন, খুব ছোট্ট করে আমরা শেষের দিকে। এখন যা কিছুই হয়েছে, যা কিছু হোক, অপ্রাপ্তি অনেক, অভিযোগ অনেক, কিন্তু আমাদের তো দেশটা বাঁচাতে হবে। দেশটা বাঁচাতে হলে এখন এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে এভাবে একটা দেশ আসলে বাঁচবে না। আগের একটা ফ্যাসিবাদের আমল থেকে আমরা বেরিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক রক্ত বিসর্জন দিয়ে আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলছিলাম সেটা অলরেডি অনেকখানি হোঁচট খেয়ে গেছে। কিন্তু এই হোঁচট খাওয়ার পরেও আমাদের এগিয়ে যেতে হবে। এ থেকে প্রাইমারিলি এ থেকে উত্তরণের একটা পথ হতে পারে নির্বাচন। সুতরাং কোনোভাবেই নির্বাচন বিঘ্নিত হয় এরকম কিছুকে কোনোভাবেই গ্রহণযোগ্য এদেশের মানুষ মনে করে না, সেটা করা যাবে না। সেই ক্ষেত্রে কেনে এই জুলাই সনদ, এই শুক্রবার সিগনেচার সবাই করবে কি করবে না সেটার দিকে তাকিয়ে থেকে নির্বাচনে প্রভাব ফেলা যাবে না। নির্বাচনের সময় নির্বাচন হতে হবে। যে স্বাক্ষর করলো না সে কেন করলো না সেই বক্তব্যটা জনগণের কাছে দেখ। ভোটাররা যদি তার এই অবস্থান ন্যায্য মনে করে তার পক্ষে সাপোর্ট দিবে, আর যে স্বাক্ষর করলো সেও কেন করলো সেই বয়ানটা ভোটারদের সামনে তুলে ধরুক। মানুষের উপর আস্থা রেখে ভোটারদের হাতে ক্ষমতাটা ছেড়ে দেখ। এটাই গণতন্ত্রের অন্যতম প্রধান চালিকা শক্তি। ছোট্ট করে যে আমাদের আসলে জাতীয় একটা দুর্ভাগ্য আমি বারবার দেখছি। আপনার মনে আছে জিল্লুর ভাই, 96 থেকে 2001 একজন বিচারপতি অ্যাডভাইজার কমিটির সদস্য ছিল। এই বিচারপতির ছেলে এবং জামাই করলো কি, এক রাতে আপনার 250 সাব রেজিস্ট্রার পোস্টিং করলো এবং কোটি কোটি টাকা হাতে নিল। সেইটার বিচার আমরা করতে পারি নাই। এখন আমরা শুনতে পাচ্ছি কোনো একজন অ্যাডভাইজারের ছেলে
একজন প্রতিষ্ঠান হেডকে রক্ষা করছে, তার নামে ক্লিয়ার দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু তার ছেলেও এখানে ব্যবসা করে বলে তাকে ওখান থেকে দুর্নীতির প্রসিডিংসটা করা যাচ্ছে না। সো এইটা আসলে জাতিগত একটা ফল্ট। এখানে রাজনীতি অথবা ক্ষমতায়নকে মনে করে তার ছেলে মেয়ে ভাই বোন এদেরকে পদায়ন করা, আবার তারা স্বামী স্ত্রী, আবার তারা মনে করে তুমি এখানে আসো, তুমি একা বিদেশে ঘুরবা, আমি যাব না, তুমি এটা নিচ্ছ, তোমার ছেলে এটা নিচ্ছে। এই কালচার পরিবর্তন করতে হবে। সম্পদও তো লিখিয়ে নিয়ে, হ্যাঁ সম্পদ লেখাই নিয়ে গার্মেন্টস লিখিয়ে গেছে। নিয়েছে। সেইখানে আমি বলি যে ইউনূস সাহেব অন্তত এই উদাহরণ সৃষ্টি করতে পারে, অন্তত দুইজনকে আপনি একটু তদন্ত ফেস করান, এই কালচারটা শুরু হোক যে ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান হতে পারে। ইভেন একটা এক্সাম্পল এরা তৈরি করুক, উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব অন্যদের কাছে তো চায়। ওনারা যখন সুশীল সমাজে ছিলেন, আপনার এই অনুষ্ঠানে বসে তো এদের অনেকে এই দাবি তো মন্ত্রীদের সম্পদের হিসাব চেয়েছে। ওনারা সেই হিসাবটা দেখ না, দিয়ে দেখাক যে আমরা এই উপদেষ্টা হওয়ার আগে আমি, আমার স্ত্রী, কন্যা, সন্তান, নিয়ারেস্ট যে রিলেটিভস তাদের এই সম্পদ ছিল। হাজবেন্ডও বলতে হবে, কারণ হাজবেন্ড ওয়াইফ বেশ কয়েকজন নারী উপদেষ্টা আছেন, ফ্যামিলি মেম্বার না, শুধু শ্বশুর শাশুড়ি শালা শালি নিয়ারেস্ট যে রিলেটিভস তাদের নামও তো সম্পদ করে। এই ছিল, আমার এখন এই আছে। ধন্যবাদ। সেই গার্ডসটুকুও তো তারা দেখাতে পারছে না। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং ডক্টর স্বাগত হোসেন সাহেবকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমার অতিথিরা যা বলছেন তাতে মোটামুটিভাবে এটা বোঝা যাচ্ছে যে এই সরকারের আসলে ছোট্ট একটা মব নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। ওনাদের ভাষায় ওনারা বলছেন, ওনারা মনে করছেন যে সেনাবাহিনীকে বিভক্ত করবার একটা ষড়যন্ত্র চলছে, সেটা বন্ধ করতে হবে। দেশটাকে আকুতি, ওনাদের দেশটাকে যে কোনো উপায়ে বাঁচাতে হবে। সো কি হবে না হবে জুলাই সনদ নিয়ে বা অন্যান্য যেসব বিতর্ক আছে, মূল কথা গোলযোগ তৈরি করবার যে ক্ষেত্রটা প্রস্তুত হচ্ছে সেখান থেকে দেশকে বের করে আনতে হবে, এবং তার একটা প্রাথমিক উপায় হচ্ছে নির্বাচনের মধ্যে চলে যাওয়া। এবং অবশ্যই এটিও আমাদের সকলের চাওয়া যে নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটা ক্রেডিবল ইলেকশন হয়। এবং সেটা না হলে আসলে দেশ চরমভাবে নানা দিক থেকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তার দিক থেকে চরম বিপদের মধ্যে পড়বে। এটা বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, কিন্তু যাদের আসলে টনক নড়বার কথা সেটা নড়ছে না। এমনকি সেনাপ্রধানের কথা আমরা স্মরণ করতে পারি, বেশ কয়েক মাস আগে তিনি নিজেও এই সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন যে আপনারা এগুলো বন্ধ করেন, কাদা ছোড়াছুড়ি, এবং এগুলো না করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে, তখন কিন্তু আমাকে অভিযুক্ত করতে পারবেন না। এবং ইদানিংকালে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই সেটা বলবার চেষ্টা করছেন। এমনকি এই যে সংস্কার কমিশনের, ঐকমত্য কমিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু সে কথা বলেছেন যে আমাদের নিরাপত্তা কিন্তু হুমকির মধ্যে পড়বে। কাজেই আসুন আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচনের আয়োজন করি, তবে কোনো অবস্থাতেই যেন তেন নির্বাচন যেন সেটা না হয়, সেটা আরেকটা চরম বিপর্যয় ডেকে আনবে ভবিষ্যতের। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।